বেসিক ইংলিশ ফর আইএলস অথবা গ্রামার ফর আইএলস এই সিরিজের 12 নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসের টপিক খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আজকের টপিক হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। তো ইংরেজিতে সঠিকভাবে লিখতে গেলে, বলতে গেলে কিন্তু আমাদেরকে এই তিনটা সেন্টেন্সের স্ট্রাকচার এবং সঠিকভাবে লিখতে পারাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যারা আসলে আইএলস এর প্রস্তুতি একদম জিরো লেভেল থেকে নেবেন অথবা বেসিক থেকে নেবেন কিন্তু বুঝে উঠতে পারতেছেন না গ্রামারের কোন টপিক পড়বেন বা বেসিকের জন্য কোন টপিক পড়বেন, তো তাদেরকে আমি বলবো আমার এই বেসিক ইংলিশ প্লেলিস্টটা প্রথম থেকে একদম সিরিয়ালি ভিডিওগুলো দেখার জন্য। আমি হয়তো আরো কয়েকটা ভিডিও আপলোড দিব। যদি এই প্লেলিস্টটা আপনি কমপ্লিট করেন তাহলে আপনার বেসিকটাও ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি আপনি আইএলটিএস এর প্রস্তুতি শুরু করেন, খুব দ্রুত এবং সহজেই আপনি আইএলটিএস এর প্রস্তুতি নিতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত স্কোরটাও আপনি তুলতে পারবেন। তো যারা একদম নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি এখন আজকের টপিকের জন্য আমি আপনাদের সাথে ল্যাপটপের স্ক্রিনটা একটু শেয়ার করব। ইংরেজিতে সঠিকভাবে বাক্য গঠন করতে গেলে আসলে আমাদের ক্লোজের ধারণাটা অবশ্যই থাকা উচিত। আর এর জন্য আমি সংক্ষেপে আলোচনা করব, যেহেতু আমাদের কমপ্লেক্স সেন্টেন্স মানে আমাদেরকে ক্লোজ সম্পর্কে ধারণা ক্লিয়ার থাকতে হবে। তো যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমি আলোচনা করব। তো ক্লোজ বলতে আমরা বুঝি হচ্ছে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, তারপর বাকি আরও অন্যান্য যে অবজেক্ট বা এক্সটেনশন এগুলো থাকতে পারে। তো একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে, যদি প্রয়োজন পড়ে আমরা চাইলে কিন্তু নন ফাইনাইট ভার্ব একাধিক নিতে পারবো, কিন্তু একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। তো এখন কথা হচ্ছে ফাইনাইট ভার্ব থাকবে, তো ফাইনাইট ভার্ব বুঝবো কিভাবে? তো এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব, ওইটা আপনারা দেখতে পারেন। তবে এই ক্লাসটা বোঝার জন্য আমি সংক্ষেপে এখানে আলোচনা করব। তো ফাইনাইট ভার্ব আসলে আমরা দরকার নেই জানার, নন ফাইনাইট ভার্ব কোনগুলো আমরা ওইগুলো চিনে রাখবো। তাহলে কি হবে, এই নন ফাইনাইট ভার্বগুলো বাদে বাকি যে ভার্বগুলো থাকবে ওগুলোকে আমরা ফাইনাইট ভার্ব হিসেবে ধরবো। তো দেখেন, নন ফাইনাইট ভার্বের একটা ধরন হচ্ছে জেরান্ড, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। তো এটা নাউন হিসেবে কাজ করে। তো যেমন স্মোক প্লাস আইএনজি স্মোকিং। তো যদি কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমরা আইএনজি দেখি তাহলে চোখ বন্ধ করে এটাকে আমরা কি বলবো, নন ফাইনাইট ভার্ব বলবো। তারপর দেখেন ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে যদি আমরা টু দেখি, যেমন টু প্লাস প্লে টু প্লে। তো এরকম টু প্লে, টু গো, টু লার্ন, টু ক্রাই, টু টিচ, যদি এই ধরনের আমরা যদি কোনো ভার্ভ টু প্লাস ভি ওয়ান দেখি তাহলে এটা ইনফিনিটিভ এবং নন ফাইনাইট ভার্ভ। তারপর পার্টিসিপলের আবার তিনটা ধরন আছে। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, যেমন প্লে প্লাস আইএনজি প্লেয়িং। তো প্রেজেন্ট পার্টিসিপলও ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, জেরান্ডও ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। তবে পার্থক্য হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে আর জেরান্ড হচ্ছে নাউন হিসেবে কাজ করে। তো আমরা মনে রাখবো হচ্ছে দুইটাই নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। তারপর পাস্ট পার্টিসিপল, কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ভিত্রি যদি আমরা দেখি কোথাও, তাহলে আমরা চোখ বন্ধ করে রেখে নন ফাইনাইট বলবো, যেমন ব্রোকেন, তারপর রিটেন, এই যে স্টলেন, এই যে ভিত্রি, এই ভিত্রি মানে কি, নন ফাইনাইট ভার্ব। তারপর পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন হ্যাভিং প্লাস প্লেড, হ্যাভিং প্লাস ভিত্রি। তো এটা দেখলে আমরা নন ফাইনাইট ভার্ব বলবো। তো এখন দেখেন, যদি কোনো ভার্বকে আমরা এই রূপে দেখতে পাই, ব্রেকিং বলতে কি, যে কোনো ভার্বের সাথে আইএনজি। টু ব্রেক মানে কি, যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু। আর ব্রোকেন মানে কি, যে কোনো ভার্বের ভিত্রি মানে পাস্ট পার্টিসিপল, তারপর হ্যাভিং ব্রোকেন। এইভাবে যদি আমরা কোনো ভার্বকে দেখি তাহলে আমরা কি বলবো, চোখ বন্ধ করে এগুলোকে আমরা নন ফাইনাইট ভার্ব বলবো। আর এই এই রূপ ছাড়া বা এই যে এখানে যে রূপে আমরা দেখতে পাচ্ছি এগুলা ছাড়া যদি অন্য কোনো রূপে আসে আমাদের সামনে, তাহলে আমরা ওগুলাকে বলবো ফাইনাইট ভার্ব। তো আশা করি ফাইনাইট নন ফাইনাইটটা আপনাদের ক্লিয়ার হয়েছে। আর ক্লোজটা যেটা কি বললাম, ক্লোজ মানে কি, এখন দেখেন একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। আর যদি আপনার আরও ভার্বের প্রয়োজন পড়ে আপনি নন ফাইনাইট ভার্ব নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর ক্লোজ কি, নিজে একটা বাক্য গঠন করতে পারে, আবার এই ক্লোজটা কি অন্য কোনো বড় বাক্যের অংশ হিসেবেও থাকতে পারে। তো আমরা এটা মাথায় রাখবো, ক্লোজ কি নিজেও একটা বাক্য গঠন করতে পারে, আবার কি বড় একটা বাক্যের অংশ হিসেবেও থাকতে পারে। তো ক্লোজের দুইটা ধরন আমাদেরকে জানা প্রয়োজন, আমি আলোচনা করব, খুবই সহজ। দেখেন, প্রিন্সিপাল ক্লোজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তো এটার নাম থেকেই কিন্তু আমরা বুঝতে পারি প্রিন্সিপাল ক্লোজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ দুইটাই কি। তো ইন্ডিপেন্ডেন্ট মানে কি, স্বাধীন। তাহলে আমরা বলতে পারি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। এখন এটা মাথায় রাখবেন, ক্লোজ মানেই কি, সেটা প্রিন্সিপাল ক্লোজ হোক, তারপর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ হোক, ডিপেন্ডেন্ট ক্লোজ হোক, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ হোক, ক্লোজ মানেই আমরা কি করব, একটা সাবজেক্ট নিব, একটা ফাইনাইট ভার্ব নিব। আর যদি কোনো ভার্বের প্রয়োজন পড়ে তাহলে আমরা সেটা কিসে নিব, নন ফাইনাইট ভার্বে নিব, ঠিক আছে। তো এখন দেখেন, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বলতে আমরা বুঝি হচ্ছে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব নেবেন,
ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। আবার যদি আপনি এই ক্লোজের পরে যদি একটা ফুল স্টপ দিয়ে দেন তাহলে এটা কি হয়ে যাবে, একটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। তো আমরা কি পড়েছিলাম, ক্লোজ নিজেও সেন্টেন্স গঠন করতে পারে, আবার অন্য কোনো বড় বাক্যের অংশ হিসেবেও থাকতে পারে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজটা কিন্তু নিজেও কিন্তু একটা বাক্য গঠন করতে পারে যদি আপনি ওই বাক্যের মানে ওই ক্লোজের ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের পরে যদি আপনি একটা ফুল স্টপ দিয়ে দেন, এটা কি সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। তো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখবো, তার আগে এটাও জেনে নেই। আর সাবঅর্ডিনেট ক্লোজটা কি, দেখেন সাবঅর্ডিনেট ক্লোজের আরেকটা নাম কি, ডিপেন্ডেন্ট ক্লোজ। তো ডিপেন্ডেন্ট মানে কি, নির্ভরশীল। তো এটা তো অবশ্যই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না। এটা কি প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের উপর নির্ভরশীল। যদি প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ যেটাই আমরা বলি, আর যদি এইটার সাহায্য নেয় তাহলে কি হয়, তখন এই ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লোজটা কি অর্থপূর্ণ হয়, না হলে কিন্তু এটা অর্থপূর্ণ হয় না। তো এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখবো, তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার হবে। দেখেন, সুমন ইজ মাই কাজিন হু ইজ এ ডক্টর। আরেকটা যেটা বলি, সাবঅর্ডিনেট ক্লোজে কি হবে, সাবঅর্ডিনেট ক্লোজে কিন্তু ক্লোজ মার্কার বলে এগুলাকে। প্রত্যেকটা সাবঅর্ডিনেট ক্লোজের আগে কি থাকবে, হু, উইচ, দ্যাট, হাউ, ওয়েন, ওয়ার, সিন্স, ইফ, এই ধরনের যে কোনো একটা অবশ্যই থাকবে প্রত্যেকটা সাবঅর্ডিনেট ক্লোজের আগে। আমরা এটা মাথায় রাখবো। এখন দেখেন, সুমন ইজ মাই কাজিন হু ইজ এ ডক্টর। এখন যদি আমরা এই অংশটা দেখেন, সুমন ইজ মাই কাজিন, এই অংশটা যদি আমি এখানে একটা ফুল স্টপ দিয়ে দিই, যেমন এখানে আমি দিলাম সুমন ইজ মাই কাজিন, একটা ফুল স্টপ দিয়ে দিলাম, সুমন আমার কাজিন হয়, তাহলে এটা কি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারতেছে না? হ্যাঁ পারতেছে, এটাকে একটা সিম্পল সেন্টেন্স আমরা বলতে পারি। তো এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আর এখন দেখেন, যদি আমি এইটা বলি হু ইজ এ ডক্টর, আপনি এক কাজ করেন, হু ইজ এ ডক্টর শুধু এই অংশটাকে রাখেন, আর বাকি সুমন ইজ মাই কাজিন এটাকে বাদ দিয়ে দেন। হু ইজ এ ডক্টর, যে একজন ডাক্তার। এখন যদি আপনি কাউকে বলেন যে একজন ডাক্তার, তাহলে এটা কি অর্থপূর্ণ হয়? হয় না কিন্তু। আর এখানে একটা জিনিস মনে রাখবেন, এই যে হুটা কিন্তু এখানে ক্লোজ মার্কার হিসেবে বসছে, আবার হুটা কিন্তু সাবজেক্ট হিসেবেও বসছে। যেমন সুমন ইজ মাই কাজিন, এখানে সুমন হচ্ছে সাবজেক্ট আর ইজটা হচ্ছে ফাইনিট ভার্ব। তারপর এখানে দেখেন হু ইজ এ ডক্টর, হুটা হচ্ছে ক্লোজ মার্কার এবং হুটা আবার সাবজেক্ট হিসেবেও কাজ করতেছে। আর এখানে ইজটা হচ্ছে ফাইনিট ভার্ব। তাহলে দেখেন দুইটাই কিন্তু আমাদের ক্লোজের যে শর্ত সেটা ফিল আপ করেছে। কিন্তু সুমন ইজ মাই কাজিন স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, তাই এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আর হু ইজ এ ডক্টর এটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, এটা সুমন ইজ মাই কাজিন ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের উপর নির্ভরশীল, তাই এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তো আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লোজ। এখন দেখেন এখানে আরেকটা এক্সাম্পল দেখি, দো হি ইজ ট্যালেন্টেড হি ইজ ডিসঅনেস্ট। এখন দেখেন আমি যদি বলি যে হি ইজ ডিসঅনেস্ট, সে অসৎ, তাহলে এটা কিন্তু একাই কিন্তু একটা বাক্য হচ্ছে, তাই এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আর এখন আমি যদি বলি যে দো হি ইজ ট্যালেন্টেড, যদিও সে মেধাবী, এটা বললে কি হয়, বাক্য হয় না কিন্তু। এর জন্য এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ অথবা ডিপেন্ডেন্ট ক্লোজ। এটা এখানে দেখেন ক্লোজ মার্কার দো আছে, কিন্তু আমরা তো বুঝতেই পারি, এই যে দেখেন এখানে আমরা একটা সাবঅর্ডিনেট ক্লোজ নিয়েছি, এর জন্য এখানে একটা ক্লোজ মার্কার দো আছে কিন্তু। তো আমরা জানি সাবঅর্ডিনেট ক্লোজের আগে কি থাকে, ক্লোজ ক্লোজ মার্কার থাকে, এখানে দো আছে। আবার যদি এই যে ক্লোজ মার্কারগুলো যদি প্রথমে থাকে তাহলে কি হয়, এই সাবঅর্ডিনেট ক্লোজের পরে কিন্তু কমা নিতে হয়, যেখানে একটা কমা আছে, এটা আপনারা একটু খেয়াল রাখবেন। এখন আমরা দেখবো সিম্পল সেন্টেন্স। একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব থাকবে, প্রয়োজন হলে আপনি এক বা একাধিক নন ফাইনিট ভার্ব নেওয়া যেতে পারে, কিন্তু নেওয়াটা বাধ্যতামূলক না। একটা সিম্পল সেন্টেন্স গঠন করতে গেলে আপনাকে কি করতে হবে, একটা সাবজেক্ট নিতে হবে এবং একটা ফাইনিট ভার্ব নিতে হবে। তারপর যদি আপনার প্রয়োজন পড়ে কোনো ভার্বের, তাহলে সেটাকে আপনার নন ফাইনিটে নিতে হবে। নন ফাইনিট আপনি একাধিক নিতে পারেন, আবার নাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে দেখেন স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব। তো এরপরে যদি আপনার অবজেক্ট এক্সটেনশন নন ফাইনিট ভার্ব আপনি নিতেও পারেন, কোনো সমস্যা নেই। এখন এক নাম্বার বাক্যটা দেখেন, হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার, তাহলে এটা একটা বাক্য হয়ে গেল, এই যে সাবজেক্ট হি, ইজটা হচ্ছে ফাইনিট ভার্ব। তারপর দেখেন হি অলওয়েজ, দুই নাম্বার বাক্যটা, হি অলওয়েজ ট্রাইস টু হেল্প দ্য পোর, সে সবসময় গরিবকে সাহায্য করার চেষ্টা করে। এখানে তাহলে ফাইনিট ভার্ব কোনটা দেখেন, আমি কি বলেছিলাম, কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে যদি টু থাকে তাহলে কি, এটা নন ফাইনিট ভার্ব। এই যে টু হেল্প, এটা নন ফাইনিট ভার্ব, তাহলে আমাদের একটা ফাইনিট ভার্ব আমরা নিলাম, ট্রাইস, হি ট্রাইস, হি অলওয়েজ ট্রাইস। আমি যদি এটা বলি সে সবসময় চেষ্টা করে, এটা কিন্তু মিনিংফুল হচ্ছে। আর যদি বলি এই ট্রাইসটাকে বাদ দিয়ে দিই, দেখেন হি অলওয়েজ টু হেল্প দ্য পোর, সে সবসময় গরিবকে সাহায্য করতে, টু হেল্প মানে কি করতে, তো এটা কিন্তু মিনিংফুল হচ্ছে না। আবার যদি ট্রাইসটা নেই তাহলে কি মিনিংফুল হচ্ছে, তাই টু হেল্পটা হচ্ছে নন ফাইনিট, ট্রাইসটা হচ্ছে ফাইনিট। আর আমাদের এখানে যে সিম্পল সেন্টেন্সের যে রিকোয়ারমেন্ট ছিল কি, একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব প্রয়োজন আমরা নিতে পারি, নাও নিতে পারি, কোনো সমস্যা নেই। তো এটা একটা সিম্পল সেন্টেন্স। এখন দেখেন তিন নাম্বারটা দেখেন, ইউ আর রিকোয়েস্টেড টু সাবমিট দ্য রিপোর্ট বাই
মে। ইউ সাবজেক্ট, আরটা কি? আরটা আমাদের এখানে হচ্ছে ফাইনিট ভার্ব, আর রিকোয়েস্টেড নন ফাইনিট ভার্ব, টু সাবমিট নন ফাইনিট ভার্ব। টু সাবমিট দেখেন ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু, রিকোয়েস্টেড ভি3 পাস্ট পার্টিসিপল। তো আমাদের রিকোয়ারমেন্ট ঠিক আছে। এখন দেখেন হ্যাভিং গোন হোম হি টুক রেস্ট। হ্যাভিং গোন হোম হি টুক রেস্ট, বাড়ি গিয়ে সে কী করেছিল? বিশ্রাম নিয়েছিল। তাহলে হ্যাভিং গোন হোম এটা পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস ভি3, এটা একটা নন ফাইনিট ভার্ব। আর এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে হি, আর টুকটা হচ্ছে আমাদের ফাইনিট ভার্ব। তো একইভাবে ক্লোজিং দ্য ডোর সুমন ওয়েন্ট আউট, দরজাটা বন্ধ করে সুমন বাহিরে গিয়েছিল। তো ক্লোজিংটা নন ফাইনিট ভার্ব, সুমন ফাইনিট, সুমন সাবজেক্ট, আর ওয়েন্টটা হচ্ছে আমাদের ফাইনিট ভার্ব। তো আশা করি আপনারা এইভাবে সিম্পল সেন্টেন্স গঠন করবেন। এইভাবে যদি আপনি এই রুলগুলো যদি মাথায় রাখেন এবং বাক্য লিখেন তাহলে কোনোদিনও ভুল হবে না। এখন দেখবো হচ্ছে আমরা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখেন একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তো আমি আবারও বলি, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ একই, ডিপেন্ডেন্ট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ একই। তো আমরা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করার সময় আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ নিব, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ একটাই নিব। আর ডিপেন্ডেন্ট ক্লোজ মিনিমাম একটা নিতেই হবে, প্রয়োজনে আপনি একাধিক নিতে পারেন। তো বিষয়টা মাথায় রাখবো আমরা কি, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ একটাই নিব, এর বেশি নিব না। আর ডিপেন্ডেন্ট ক্লোজ মিনিমাম একটা নিতে হবে, চাইলে আপনি একাধিক নিতে পারেন ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে আমরা এইভাবে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করব, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ নিব আর এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লোজ নিব। আর যতগুলা ডিপেন্ডেন্ট ক্লোজ আমরা নিব ততগুলা ক্লোজ মার্কার নিতে হবে তার আগে। এখন আমরা এটা দেখি, ক্লিয়ার হবে। হি ইজ মাই কাজিন হু ইজ এ ডক্টর। হি ইজ মাই কাজিন এটা একটা প্রিন্সিপাল ক্লোজ, হু ইজ এ ডক্টর এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ অথবা ডিপেন্ডেন্ট ক্লোজ। এখন দেখেন, দো হি ট্রাইড হার্ড, যদিও সে চেষ্টা করেছিল, হি ফেইল্ড। এখানে কিন্তু বাট দেওয়া যাবে না, ঠিক আছে? অনেকেই বলবে কি, দো হি ট্রাইড হার্ড বাট হি ফেইল্ড, না, বাট দেওয়া যাবে না। এখানে যেহেতু আমরা দো নিয়েছি, এখানে বাট দেওয়া যাবে না। দো হি ট্রাইড হার্ড, যদিও সে চেষ্টা করেছিল, মিনিংফুল হচ্ছে না কিন্তু একা একা। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। আর হি ফেইল্ড, সে ফেল করেছিল, এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, হি ফেইল্ড। একইভাবে দেখেন, সিন্স হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, মিনিংফুল হচ্ছে না কিন্তু, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। আর এখন আমি যদি বলি যে হি কুড নট মিট সুমন, সে সুমনের সাথে দেখা করতে পারেনি, এটা কিন্তু একা একাই কিন্তু অর্থপূর্ণ, এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের রিকোয়ারমেন্ট ফুলফিল হলো। তো একইভাবে দেখেন, দোজ হু ওয়েস্ট টাইম ক্যানট প্রসপার ইন লাইফ, এইটা একটু দেখেন। আর এখানে দেখেন, হু ওয়েস্ট টাইম, যে সময় নষ্ট করে, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ। যে সময় নষ্ট করে, এটা বলে কিন্তু মিনিংফুল হচ্ছে না। তো আমি যদি বলি যে দোজ ক্যানট প্রসপার ইন লাইফ, তারা উন্নতি করতে পারে না, এটা কিন্তু হচ্ছে। দোজ ক্যানট প্রসপার ইন লাইফ, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লোজ। তো একইভাবে দেখেন, হোয়াইল আই ওয়াজ প্লেইং ফুটবল, যখন আমি ফুটবল খেলতেছিলাম, একা একা কিন্তু অর্থপূর্ণ হচ্ছে না, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। আর সুমন কল্ড মি মেনি টাইম, সুমন আমাকে অনেকবার কল দিয়েছিল, এটা কিন্তু একা একাই অর্থপূর্ণ হচ্ছে, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। এই বাক্যটা একটু দেখেন, ওয়েন আই ওয়াজ ইয়াং আই ইউজ টু সুইম ইন দ্য রিভার। এই যে দেখেন, এই অংশটা দেখেন, এটা একটা বাক্য হচ্ছে, ঠিক আছে? এটাকে আমরা চাইলে একটা বাক্য লিখতে পারি, ওয়েন আই ওয়াজ ইয়াং আই ইউজ টু সুইম ইন দ্য রিভার। আমি যখন ইয়াং ছিলাম তখন আমি কি নদীতে সাঁতার কাটতাম বা কাটতে অভ্যস্ত ছিলাম। এখন দেখেন, এখানে একটা প্রিন্সিপাল ক্লোজ, ওয়েন আই ওয়াজ ইয়াং, তারপর আই ইউজ টু সুইম ইন দ্য রিভার, একটা সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে আমার কমপ্লেক্স সেন্টেন্সের রিকোয়ারমেন্ট হয়ে গেল। তো আমি কি করব, বাক্যটাকে আরও বড় করব। এর জন্য আমি কি করব, আমাদের কি মাথায় এটা তো অবশ্যই আছে, আমরা কি বলেছিলাম, একটা প্রিন্সিপাল ক্লোজ আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ নিতে হবে। তাহলে এখন আমরা কি করলাম, রিভারটা উইচ ইজ লোকেটেড বিসাইড আওয়ার হাউস, যেটা আমাদের বাড়ির পাশে অবস্থিত। তো উইচ ইজ লোকেটেড বিসাইড আওয়ার হাউস, আমি কি করলাম, এই যে রিভারটা যেটা আমাদের বাড়ির পাশে অবস্থিত, আমি আরেকটা ক্লোজ মার্কার নিলাম, তারপর একটা ফাইনাইট ভার্ব নিলাম, উইচটা এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে, তারপর ইজটা একটা ফাইনাইট ভার্ব, লোকেটেড নন ফাইনাইট ভার্ব। তো আমরা কি করলাম, আরেকটা সাবঅর্ডিনেট ক্লোজ নিলাম। তার মানে কি দাঁড়ালো, হোয়েন আই ওয়াজ ইয়াং একটা সাবঅর্ডিনেট ক্লোজ, উইচ ইজ লোকেটেড আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ, আর আই ইউজ টু সুইম ইন দ্য রিভার, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লোজ। এখন দেখেন 7 নাম্বারটা, হোয়েন আই ওয়াজ ইয়াং আই ইউজ টু সুইম ইন দ্য রিভার লোকেটেড বিসাইড আওয়ার হাউস। হোয়েন আই ওয়াজ ইয়াং, এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ, আই ইউজ টু সুইম ইন দ্য রিভার, উইচ ইজ লোকেটেড, উইচটা কেটে দিলাম, ইজটা কেটে দিলাম, আমরা কি করলাম, এখানে একটা নন ফাইনাইট ভার্ব নিলাম। দেখেন, আই ইউজ টু সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটতাম, ঠিক আছে? তো এখন এখানে লোকেটেড একটা নন ফাইনাইট ভার্ব নিয়ে নিলাম, আমরা আরেকটা ক্লোজ নিলাম না। তো এখন যে দেখেন, এখানে রিভারের পরে লোকেটেড হলো, কিন্তু লোকেটিং হলো না, কি জন্য? আমার নেক্সট ক্লাসটা থাকবে হচ্ছে
ইংরেজিতে বড় বড় বাক্য কিভাবে বুঝবেন, বড় বড় বাক্য কিভাবে লিখবেন, আমি এইটা নিয়ে একটা ভিডিও দিব, ওই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। তাহলে বাক্য সম্পর্কিত কোনো ধরনের কোনো কোয়েশ্চেন আর আপনাদের থাকবে না, আপনারা যে কোনো ধরনের বড় বাক্য লিখতে পারবেন, ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। ঠিক আছে, এখন দেখবো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তো কম্পাউন্ড সেন্টেন্স খুবই সহজ। একাধিক প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজকে এন্ড অর বাট ইয়েট সো দেয়ারফোর ইত্যাদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়। আপনি জাস্ট কি করবেন, দুইটা প্রিন্সিপাল ক্লোজকে আপনি কি করবেন, এন্ড অর বাট এগুলো দিয়ে যুক্ত করে দিবেন, তাহলে কি হয়ে যাবে, এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। দেখেন, সুমন ওয়েন্ট টু নীলক্ষেত, সুমন নীলক্ষেতে গিয়েছিল, একটা সিম্পল সেন্টেন্স। তারপর দেখেন হি বট সাম বুকস, সে কিছু বই কিনেছিল, এটা একটা সিম্পল সেন্টেন্স। তো আমরা এই দুইটাকে কি করব, কোঅর্ডিনেটিং কনজাংশন এন্ড অর বাট যে কোনো একটা যদি যুক্ত করে দিই তাহলেই হয়ে যাবে। তো এখানে দেখেন, সুমন ওয়েন্ট টু নীলক্ষেত অ্যান্ড বট সাম বুকস। এই কম্পাউন্ডের ক্ষেত্রে মনে রাখবেন, এখানে সুমন সুমন কিন্তু এই ওয়েন্টের কাজটা করতেছে, বটের কাজটা করতেছে, সাবজেক্ট একই, এর জন্য আমরা এখানে হিটা আর দেয়ার দরকার নেই। ঠিক আছে, সাবজেক্ট না দিলেও কোনো সমস্যা নেই এখানে। সুমন ওয়েন্ট টু নীলক্ষেত অ্যান্ড বট সাম বুকস। তারপর দেখেন, স্টাডি অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেল, মনোযোগ দিয়ে পড়ো না হলে তুমি ফেল করবে। এটা স্টাডি অ্যাটেন্টিভলি, ইউ উইল ফেল, এই দুইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লোজ, ওর দিয়ে আমরা যোগ করে দিলাম। হি ওয়ার্কড হার্ড বাট হি কুড নট, একইভাবে এখানে হি বাট হি কুড নট সাকসিড বা বাট কুড নট সাকসিড, এখানে হি দিলেও কোনো সমস্যা নেই। হি ওয়ার্কড হার্ড বাট হি কুড নট সাকসিড। ঠিক আছে, বাট হি কুড নট সাকসিড। এখন দেখেন, হি ওয়ার্কড হার্ড, এটা কিন্তু আলাদা একটা প্রিন্সিপাল ক্লোজ, এটা একটা বাক্য বলা যায়, যদি আপনি এখানে একটা ফুল স্টপ দিয়ে দিই একটা বাক্য হয়ে যাবে। তারপর হি কুড নট সাকসিড, সে সফল হতে পারেনি, এটাও কিন্তু একটা বাক্য হয়ে যাবে, আমি জাস্ট বাট কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যোগ করে দিলাম। তো আমরা এইভাবে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করব। তো এখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আপনি যাই লিখেন না কি জন্য, আপনি যখনই কোনো বাক্য লিখবেন আপনি এই জিনিসটা মাথায় রাখবেন, তাহলে কোনো দিনও আপনার এই বাক্য লেখার ক্ষেত্রে বা বাক্য গঠন করতে গিয়ে আপনার কোনো ধরনের ভুল হবে না, আশা করি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর যদি মনে করেন যে অন্যরাও উপকৃত হবে তাহলে অন্যদেরকে আমার এই চ্যানেলটি সাজেস্ট করবেন। আর খুব দ্রুতই নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।